রাতের বেলা স্নান করে একবারে ফ্রেশ হয়ে খুব ভালো করে সাজুগুজু করে আমি আমার সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত প্রায় একটা বেজে গেছে, এখনো আমার স্বামী বাসায় আসার কোনো খবরই নেই। আর এদিকে আমি আমার স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনতে শুরু করলাম। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ যেন আমার বাসার দরজায় এসে আমাকে ডাকছে। আমি ডাক শুনে পরিষ্কার বুঝতে পারছিলাম যে সেটা আমার স্বামী হবে। আমি দরজা খোলার সাথে সাথেই আমার স্বামী কেমন যেন হয়ে খুব তড়িঘড়ি করে আমার রুমে প্রবেশ করলেন। প্রবেশ করে দরজা লাগিয়ে দিলেন, কিন্তু আমার দিকে এক নজরেও তাকালেন না। আমি বললাম, রাহাত, কি হয়েছে তোমার, আর তুমি এমন করছো কেন? তুমি কি কোনো কিছু খেয়ে এসেছো? তখন আমার স্বামী রাহাত আমার সাথে খুব অদ্ভুত ভাষায় কথা বলছিল আর কেমন জানি আচরণ করছিল। আমি বললাম, রাহাত, আমি তোমার স্ত্রী, আমি তোমার সম্পদ, আমাকে তুমি। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি শর্মিলা শ্রাবণ স্নেহা। আমি বাংলাদেশের একজন মেয়ে। গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে আমি আমার ছদ্ম নাম ব্যবহার করলাম। বন্ধুরা, আমি একজন বিবাহিত মেয়ে। আমার বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়েছে, কিন্তু আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা তেমন ভালো না। বিয়ের রাগ থেকে উনি আমাকে কখনো স্ত্রীর মর্যাদা দেয়নি। উনি শুধু লোক দেখানোর জন্য আমাকে বিয়েটা করেছে, এর বাইরে আর কিছুই না। আমার সাথে ঠিকমতো কথাও বলে না। আমাদের বিয়ে হয়েছে পারিবারিক সূত্রে। আমার স্বামী আমাদের পরিচিত ছিল, কিন্তু উনারা ঢাকায় থাকার কারণে তেমন কোনো যোগাযোগ ছিল না। আমার শাশুড়ি কিছুদিন আগে গ্রামে বেড়াতে আসে, আর সেখানে আমাকে দেখেই উনার পছন্দ হয়ে যায় আর বিয়ের প্রস্তাব পাঠায়। আমার পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি, আর আমি সবে মাত্র দ্বাদশ ক্লাসে পড়ি। পাত্রের তুলনায় আমি অনেক ছোট, কিন্তু পাত্রযোগ্য। আর আর্থিক অবস্থা ভালো থাকার কারণে আমার পরিবারও অমত করেনি। বিয়ের আগে আমি আমার স্বামীকে দেখেনি, আমার স্বামীও আমাকে দেখতে আসেনি। বিশ্বাসটা নিয়ে আমি একটু আপত্তি জানালে আমার মা বাবা বলেছিল যে ছেলে হয়তো মায়ের কথা শুনে, তাই মায়ের পছন্দের বাইরে বিয়ে করবে না। তাই মা যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করবে, এজন্য হয়তো আলাদা করে দেখার কোনো প্রয়োজন মনে করেনি। কিন্তু মা তবুও তো উনার মতো আছে কিনা, আর উনি তো শহরে থেকে বড় হয়েছে, আর আমি গ্রামে, একটু দ্বিমত থাকতেই পারে। উনার সাথে কথা বললে হয়তো ভালো হতো। মা একটু রাগ হয়েই বলল, অমত থাকলে তো ছেলের মা সব জানাতো, আর বিয়ের ব্যাপারে তোর এত নাক গলাতে হবে না। এত ভালো পাত্র পাচ্ছিস, তবুও মনে এত দ্বিধা কেন? মায়ের কথাটা শুনে তখন খুব খারাপ লেগেছিল। হয়তো আমি যোগ্যতায় উনার থেকে কম, তবুও তো আমার একটা মতের মূল্য দেওয়া উচিত ছিল। যাই হোক বন্ধুরা, শত কিছুর পরেও মা বাবার কথাটাকে মেনে নিয়েছিলাম। তারা যা বলেছে তাই করেছি। বিয়ের দিন যখন বরকে প্রথম দেখি, তখন আমার উনাকে ভালো লেগেছিল। তখন আমার মনে হয়েছিল আমি মা বাবার কথা শুনে ঠকেনি, বরঞ্চ আমি জিতেছি। আমার স্বামী এত সুন্দর আর হ্যান্ডসাম হবে তা আমি নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না। আমি উনাকে দেখেই অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর ছেলে আমার স্বামী হবে ভেবেই ব্যাকুল হয়ে যাচ্ছিলাম, কিন্তু সে খুশি আমার বেশিক্ষণ টিকল না। বিয়ের প্রথম রাতেই আমার স্বামী এসেই আমাকে সোজা সাপটা বলে দিল, তোমার মতো মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছায় আমার ছিল না। মা পছন্দ করেছে, আর মায়ের অসুস্থতার জন্য শুধু আমি তোমাকে বিয়ে করেছি। বাসর ঘরের স্বামীর মুখ থেকে এরকম ধরনের কথা শুনে সত্যি আমার খুব খারাপ লেগেছিল, বাট তখন মুখ ফুটে কোনো জবাব দিতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছিল তার কথাগুলো শুনে, অনেক কষ্ট করে তার কথাগুলো হজম করছিলাম। বাসর রাতে আমার স্বামী এরকম ধরনের কথা বলবে তা আমি কখনো ভাবতেই পারিনি। অনেক কষ্টের প্রভাবে চোখে এক ফোঁটা শিশি বিন্দু নিয়েই বাসর ঘরে আমি ঘুমিয়ে পড়লাম। রাত তখন 2টা বাজে। তখন আমার স্বামীর মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আমি লক্ষ্য করলাম। আমার স্বামী বাসর ঘরে ঢুকেই আমার সাথে যেভাবে কথা বলছিল, এখন তার কথা বলার মোডেই ভিন্ন রকম হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না আমার সমস্যাটা কোথায়। আমার স্বামী কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি তার প্রয়োজন অনুসারে আমাকে ভালোবাসার চেষ্টা করে? তার আচার ব্যবহারে আমি সুনির্দিষ্টভাবে কোনো কিছুই বুঝতে পারি নাই। কিন্তু রাত তখন 2টা বাজে। হঠাৎ আমার স্বামী আমাকে বলল, স্নেহা, কিছুক্ষণ পূর্বের আচরণের জন্য সত্যিকার অর্থেই আমি দুঃখিত। আসলে তখন আমার মেন্টালিটিটা একটু খারাপ ছিল স্নেহা, আমি বুঝতে পারি নাই জীবনে প্রথম আমি এরকম পরিস্থিতিতে পড়েছি, তো তাই আমার কিছু ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি বললাম, না, নাকি বলছেন আপনি? আপনি আমার স্বামী, আপনার ভুল হবে কেন? আপনার কোনো সমস্যা হলে আমাকে তো তা দেখতে হবে। কোনো সমস্যা নাই, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। তারপরের আচরণ বন্ধুরা আমার কাছে খুব ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম আমার স্বামী হয়তো ঠিক হয়ে গেছে, আর তখন এরকম কথা বলার করার কারণ ছিল হয়তো তখন তার মেন্টালিটি সত্যিই খারাপ ছিল। কিন্তু
বন্ধুরা, অবাক করার বিষয় হলো, যখন আমার স্বামীর উদ্দেশ্য পূরণ হয়ে গেল তখন সে আমাকে রেখে চলে গেল। একেই বুঝি স্বামীর ভালোবাসা বলে। বয়সটা খুব বেশি না আমার, তবে হাজার খানিক স্বপ্ন নিয়ে এ বাড়িতে এসেছিলাম। কি চেয়েছি আর কি হচ্ছে, উনি আমার সাথে তেমন কোনো কথাই বলে না। শুধু রাতের ওই সময়টুকুতেই বলে, স্নেহা আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এছাড়া উনার মুখে আমি ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে কখনো দেখিনি। মা বাবাকে কোনো কিছু বলারও সাহস পাচ্ছিলাম না, কারণ তারা কষ্ট পাবে। বেশ কিছুদিন পর খেয়াল করলাম আমার স্বামীর অনেক বাজে নেশাও রয়েছে। সেই সাথে প্রধান ছিল বিভিন্ন মেয়েদের সাথে কথা বলা। টাকা পয়সার অভাব আমার স্বামীর নেই। আমার শ্বশুর সাহেব মারা গিয়েছেন অনেক আগেই, আমার শাশুড়ির সব কিছু সামলিয়েছেন। তারপর আমি কাঁদতে কাঁদতে আমার শাশুড়িকে বললাম, মা আপনি আপনার ছেলের সব বাজে নেশার কথা জানতেন বিয়ের আগেই, আমাদেরকে একটু বলতে পারতেন। আমি কিভাবে এসব মেনে নেব আপনি বলুন। আপনার ছেলের অনেকগুলো খারাপ অভ্যাস রয়েছে। এতগুলো খারাপ অভ্যাস থাকলে একটা মেয়ে কিভাবে তার সংসার করবে আপনি বলুন। আমার শাশুড়ি মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, মারে প্রথম যেদিন দেখেছিলাম তোমাকে তখন বুঝে গিয়েছিলাম তুমি অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। আমার সংসার ব্যবসা সামলাতে গিয়ে আমার ছেলে রাহাতকে বেশি সময় দিতে পারে নাই। বন্ধুরা, তখন শাশুড়ি মার কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে রইলাম। তারপরও আমার শাশুড়ি মা বলতে লাগলো, বৌমা তুমি জানো তোমার শ্বশুর নেই, ব্যবসা বাণিজ্যের সমস্ত দায়ভার আমার উপর। ব্যবসা বাণিজ্যের সময় দিতে গিয়ে আপনার ছেলের রাহাতে এর প্রতি আমার তেমন কোনো নজর রাখতে পারি নাই। আর এই সুযোগে কখন যে রাহাত বিগড়ে গিয়েছে বুঝতে পারিনি। কাজের মানুষের কাছে বড় হয়েছে, তাই ওর খেয়ালটা আমি নিতে পারিনি। আর বুঝতে যখন পেরেছি সেটা অনেক সময় পার হয়ে যাওয়ার পর, তখন আমার করার কিছুই ছিল না। বৌমা আমাকে ক্ষমা করে দিও, বিয়ে যেহেতু হয়ে গিয়েছে বৌমা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ভেবেছিলা বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক আর হলো না। তুমি একটু বুঝাও বৌমা, তুমি আমার ছেলেটাকে বুঝিয়ে শুনিয়ে একটু সঠিক রাস্তায় ফিরিয়ে আনো। বৌমা আমি জানি তুমি চাইলেই পারবে, কারণ তুমি অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। মারে আমার বয়স হয়ে যাচ্ছে, তোমার সংসার তুমি গুছিয়ে নাও। আমি আর বাঁচবই বা কয়দিন? এইসব ব্যবসা বাণিজ্য কয়দিন পর সবকিছু তোমাকেই বুঝে নিতে হবে, কারণ আমার ছেলের ব্যবসা করার মতো কোনো যোগ্যতা নাই। যদিও পড়ালেখা অনেক, কিন্তু সেই যে জগতে গেছে সেখান থেকে ব্যবসা সামলানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। মারে যা করার তোমাকেই করতে হবে। মারে আমি বেঁচে থাকতে থাকতে তুমি তোমার সংসার তোমার মতো করে গুছিয়ে নাও। মায়ের কথাগুলো শোনার পর আর কিছু বলতে মন চাইল না। কত সহজ করে উনি বলে দিলেন আমার সংসার আমি গুছিয়ে নিতে, অথচ কাকে নিয়ে সংসার গুছাবো? যে কিনা আমাকে ভালোবাসতে জানে না, যে কিনা আমার মনটাকে একটাবার বোঝার চেষ্টাও করে না। শুধু তার উদ্দেশ্য পূরণ হয়ে গেলেই তাকে আর খুঁজে পাওয়া যায় না। এমন একটা লোকের সাথে কিভাবে সংসার করবে? চিন্তা করতে করতে মনটা ভেঙে গেল। আমি আমার মাকে বলার পরও আমার মাও বল, দেখ মা, মেয়েদের বিয়ে একবারেই হয়, তুই আর অহেতুক ঝগড়া করিস না, মানিয়ে নে। মানিয়েই সংসার করতে হয়। আমরাও মানিয়ে সংসার করেছি। মায়ের কথাগুলো শুনেও আজকে নিজেকে বেশ পর গাছা মনে হতে লাগলো। কেউ আমার মনের কথাটা ভাবল না, আমার পরিস্থিতিটা চিন্তা করল না, যে যার মতো করে বলে দিল। বুঝে গিয়েছি অহেতুক আর সুখের স্বপ্ন দেখে লাভ নেই। এই স্বপ্ন আর আমার কপালে টিকবে না। আমার জীবন নিয়ে আমাকেই ভাবতে হবে। চিন্তা করতে লাগলাম কি করে আমার স্বামীকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনা যায়, কিভাবে আমার স্বামীকে এরকম খারাপ অভ্যাস থেকে দূর করা যায়। আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে সমস্ত প্রকার সাপোর্ট দিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তাতে কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। কি করব কোনো কিছু ভাবতেই পারছিলাম না। তাই আনমন হয়ে একদিন রাতের বেলা স্নান করে একবারে ফ্রেশ হয়ে খুব ভালো করে সাজুগুজু করে আমি আমার সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত প্রায় একটা বেজে গেছে। এখনো আমার স্বামী বাসায় আসা কোনো খবরই নেই। আর এদিকে আমি আমার স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনতে শুরু করলাম। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ যেন আমার বাসার দরজায় এসে আমাকে ডাকছে। আমি ডাক শুনে পরিষ্কার বুঝতে পারছিলাম যে সেটা আমার স্বামী হবে। আমি দরজা খোলার সাথে সাথেই আমার স্বামী কেমন জেন হয়ে খুব তড়িঘড়ি করে আমার রুম প্রবেশ করলেন। প্রবেশ করে দরজা লাগিয়ে দিলেন, কিন্তু আমার দিকে এক নজরেও তাকালেন না। আমি বললাম, রাহাত কি হয়েছে তোমার? আর তুমি এমন করছো কেন? তুমি কি কোনো কিছু খেয়ে এসেছো? তখন আমার স্বামী রাহাত আমার সাথে খুব অদ্ভুত ভাষায় কথা বলছিল আর কেমন জানি আচরণ করছিল। আমি বললাম, রাহাত আমি তোমার স্ত্রী, আমি তোমার সম্পদ, আমার প্রতি তোমার একটু সহনশীলতা হওয়া উচিত। আর তাছাড়াও আমি তোমার চাইতে বয়সে অনেক ছোট, আমার দিকটাও তোমার একটু বিবেচনা করা উচিত। কে শুনে কার কথা কি বলবো? বন্ধুরা, তোমাদেরকে আসলে বোঝমান মানুষকে বুঝ দিলে ফল পাওয়া যায়, কিন্তু অবুঝকে আর খারাপ অভ্যাসের লোকদেরকে সারাদিন সারা জীবন কোনো লাভ হয় না। তারা শুধু তাদের নিজেদের স্বার্থটাই খুঁজে
তাদের স্বার্থ ফুরিয়ে গেলে কে বুকে বোন কে ভাই কেউ চিনে না। বন্ধুরা, আমার স্বামীর অবস্থাও ঠিক সেই রকম। অনেক স্বপ্ন নিয়ে বধূ হিসেবে এ বাড়িতে এসেছিলাম, কিন্তু স্বপ্নটা দিন দিন যেন দুঃস্বপ্নে পরিণত হতে লাগলো। আমার কষ্টগুলো কাউকে বোঝাতে পারছিলাম না, এবং কি আমার নিজের মা বাবা ও আমার কষ্টগুলো বুঝতে চাইছিল না। কিন্তু এখানে আমার শাশুড়িকে আমি আমার মায়ের মতোই পেয়েছিলাম। আমার শাশুড়ি আমাকে সর্বদাই খুব ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছিল। এভাবে চলতে চলতে বন্ধুরা, প্রায় আমার বিয়ের 2 বছর হয়ে গেল। আমার জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছিল। আমি কোনোদিন ভাবতেও পারছিলাম না যে আমার স্বামীর সংসারে আমি কোনোদিন সুখী হতে পারবো। অনেক কষ্টে চলছিল আমার দিন। কিন্তু বন্ধুরা, আমার বিয়ের 3 বছর পরেই হঠাৎ একটি ছোট্ট ঘটনায় আমার জীবনের মোড় পাল্টে গিয়েছিল। আমার সংসারটা যেন শান্তির নীড় হয়ে গিয়েছিল। তাহলে চলো বন্ধুরা, কি ছিল সেই ছোট্ট ঘটনাটা যার কারণে আমার স্বামী এত বাজে অভ্যাস থেকে ফিরে এসেছিল? সেই ছোট্ট ঘটনাটা সংক্ষেপে বলি বন্ধুরা। আমার স্বামীর এরকম বাজে অভ্যাস দৌড় করার জন্য একদিন আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে শুয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে হঠাৎ আমি স্বপ্নে দেখতে পেলাম কোনো এক দরবেশ টাইপের লোক আমাকে বলছে, আমি জানি তোর মনে অনেক কষ্ট, সৃষ্টিকর্তা তোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, তবে মা তুই যদি একটি জায়গায় একটি মানত করতে পারস তাহলে তোর স্বামী সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। সমস্ত রকমের বাজে অভ্যাস থেকে তোর স্বামী ফিরে আসবে। আমি বললাম, কি মানত বাবা, আমাকে একটু বলুন না। তখন ওই দরবেশ সাহেব আমাকে স্বপ্নে একটি মসজিদ দেখালেন এবং সেই মসজিদের সম্পূর্ণ লোকেশন আমাকে বলে দিলেন এবং বললেন, সেখানে গিয়ে মসজিদের মিম্বরের ঠিক পশ্চিম পাশে একটি কালো পাথর পাবে। সেই পাথরটাকে তুমি 10 বার প্রণাম করবে। প্রণাম করার পর তোমার স্বামীর জন্য তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে প্রাণ ভরে খোদা তাআলার নিকট দোয়া করবে। ইনশাআল্লাহ দেখবে পরের দিন থেকেই তোমার স্বামী অসুস্থ বাজে অভ্যাস থেকে ধীরে ধীরে ফিরে আসবে। পরের দিন বন্ধুরা, আমি স্বপ্নে দেখা সেই লোকেশন, সেই মসজিদে চলে গেলাম। ওই দরবেশ বাবার কথা অনুযায়ী সেখানে গিয়ে ঠিক আমি একটি কালো পাথরই পেয়েছিলাম। সেই পাথরে দরবেশ বাবার দেখানো কথা অনুযায়ী আমি সকল নির্দেশনা মেনে চলতে চেষ্টা করলাম। কিন্তু কি বলবো বন্ধুরা, তোমাদেরকে অবাক করার বিষয় হচ্ছে আমার স্বপ্নে দেখা সেই দরবেশ বাবার কথা অনুযায়ী 10 বার ওই কালো পাথরে প্রণাম এবং ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে খোদাতালার প্রতি খোদা নিকট যেদিন প্রাণ ভরে মন ভরে দোয়া করে চলে আসলাম। এই ঠিক 1 সপ্তাহ পরেই আমার স্বামী ওই সমস্ত বাজে অভ্যাস থেকে সম্পূর্ণ ফিরে আসতে শুরু করল। আমি আশ্চর্যজনিত হয়ে গিয়েছিলাম আমার ওই স্বপ্নের কথা ভেবে। একটি ছোট্ট স্বপ্ন যে আমার জীবনটাকে, আমার জীবনের মোড়টাকে পাল্টে দিবে, তা আমি কখনো কোনোদিন কল্পনাও করতে পারি নাই। এরপর থেকে বন্ধুরা, কত হাজার বার, কত লক্ষ বার সেই মুহিজি লোকটাকে স্বপ্নে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোদিন সেই লোকটার আর স্বপ্নে দেখতে পাইনি। হয়তোবা বেঁচে থাকতে আর পারবো কিনা জানি না, তবে সেই লোকটার জন্য আমার মন থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল বিনম্র শ্রদ্ধা, যার কারণে আমার সংসারে ফিরে এসেছিল পুরো শান্তির ছায়াতল। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, আসলে আমাদের সংসার জীবনটাই অনেক কষ্টের, তবে সেক্ষেত্রে সংসার জীবনে ঘাত প্রতিঘাত আসতেই পারে। তবে আমি বলব যে প্রত্যেকটা নারী সংসার জীবনে পদার্পণ করার পর অবশ্যই ধৈর্য ধরা উচিত। ধৈর্য ধরলে কোনো না কোনো একদিন তার সংসার শান্তি ফিরে আসবেই, এতে কোনো সন্দেহ নাই, কারণ ধৈর্যশীলতায় মানুষের উত্তম গুণ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে